স্বাভাবিক অবস্থা আনতে সরকারকে বেগ পেতে হচ্ছে। হুম। পাশাপাশি আমরা ফেব্রুয়ারিতে একটা সম্ভাব্য নির্বাচন আশা করছি, কিন্তু সেই সময়টা যদি এই ধরনের ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন থাকে, তাহলে নির্বাচন হওয়াটা কঠিন হয়ে পড়ে। এক কথা বলি, সশস্ত্র বাহিনীতে কর্মরত, তাহলে সেই ক্ষেত্রে সেনাবাহিনী, বিমান বাহিনী এবং নৌবাহিনী অন্তর্ভুক্ত হয়। হুম। সেখানে যদি কেউ অপরাধ করে থাকে, সেই অপরাধের বিচারের ক্ষমতা সশস্ত্র বাহিনীকে দেওয়া আছে। প্রক্রিয়া সঠিকভাবে সম্পন্ন হচ্ছে কিনা, সেই প্রক্রিয়ার মধ্যে কিন্তু সামরিক বাহিনীর কোনো নেতৃত্ব জড়িত থাকার কথা নয়। কাজেই কেউ যদি এটা নিয়ে কথা বলে, আমি মনে করি সঠিক না। অনুষ্ঠান শুরুতেই কিছু কথা বলেছেন, যেখানে দুটো ভাগ করা যায় সেই শুরুটাকে। আবার এখন যে প্রশ্ন করলেন, তাকেও দুটো ভাগ করা যায়। সেটা হচ্ছে, একটা হচ্ছে গুঞ্জন, গুজব, আর আরেকটি হচ্ছে বাস্তবতা। যেটা ঘটেছে যেটা ঘটেছে সেই সম্পর্কে একটু আগে বলি। সেটা হচ্ছে, আপনি শুরুতেই বলেছেন যে সম্মানিত সেনাপ্রধান প্রধান বিচারপতির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছে, এটাকে কিভাবে দেখছি। হুম। যেহেতু বর্তমান বাংলাদেশের প্রেক্ষাপটটা হচ্ছে গণ অভ্যুত্থান পরবর্তী একটা সময়, যেখানে কিছুটা অস্থিরতা বিরাজ করছে। সুতরাং একটা অস্থির পরিবেশকে বা অস্থির পরিস্থিতিকে স্থিমিত করতে হলে, থামাতে হলে, কিংবা স্বাভাবিক অবস্থা আনতে হলে কিছু কিছু পদক্ষেপ হয়তো দিতে হয়, যেটার হুম। জন্য সবকিছু লিখে দেওয়া থাকবে না। সেখানে স্বাভাবিক জ্ঞান বুদ্ধি, বিচার বিশ্লেষণ ব্যবহার করতে হয়। সেই প্রেক্ষাপটে হয়তো সম্মানিত সেনাপ্রধান প্রধান বিচারপতির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন। যদিও এই ধরনের সাক্ষাৎ আমরা ইতিপূর্বে কখনো দেখিনি। যেহেতু দেখি নাই, তাই হয়তো এটাকে নিয়ে নানা রকম কথা, গুঞ্জন ইত্যাদি শোনা যাচ্ছে। এখন আমরা হয়তো ভাবতে পারি যে তাহলে সেখানে গিয়ে কি আলাপ হলো, সৌজন্য সাক্ষাৎ করার সময় কিছু না কিছু তো আলাপ হতে পারে। হুম। এটা যদিও সৌজন্য সাক্ষাৎ, তারপরে আমার যেটা ব্যক্তিগত বিষয়, সরাসরি বোধহয় অস্বীকার করেননি। হুম। মাননীয় আইন উপদেষ্টা একবার বলেছেন যে উনি এই সম্পর্কে কিছু জানেন না। জানেন না। হুম। আর আর অন্যভাবে আরো কারো পক্ষ থেকে এই সাক্ষাৎকারটাকে কিন্তু অস্বীকার করা হয়নি। হুম। রাষ্ট্রপতি কিংবা প্রধান উপদেষ্টার সাথে যে সাক্ষাৎকার, সেই সম্পর্কে বলা হয়েছে যে হ্যাঁ, এটা হয়েছে। আমি ওই সেই প্রেক্ষিতেই বলছিলাম যে, যেহেতু আমরা ধারণা করতে পারি যে বাংলাদেশের বর্তমান যে ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন কিছুটা অস্বাভাবিকতা বিরাজ করছে, এবং স্বাভাবিক অবস্থা আনতে সরকারকে বেগ পেতে হচ্ছে। হুম। পাশাপাশি আমরা ফেব্রুয়ারিতে একটা সম্ভাব্য নির্বাচন আশা করছি, কিন্তু সেই সময়টা যদি এই ধরনের ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন থাকে, তাহলে নির্বাচন হওয়াটা কঠিন হয়ে পড়বে। হুম। যদি তাই হয়, তাহলে কি করা যায়? তাহলে কি আমরা তত্ত্বাবধায়ক সরকারে ফিরে যাব? তত্ত্বাবধায়ক সরকারে যদি আমরা ফিরে যাই, তাহলে তো একজন প্রধান উপদেষ্টা আরেকজন হতে হবে। কে হবে তাহলে? সেটা কি সর্বশেষ বিচারপতি হবেন? আর তাই যদি হয়, সামনে ডিসেম্বরে উনি যদি অবসরে যান, উনি হবেন সর্বশেষ বিচারপতি। উনি কি দায়িত্ব নিতে রাজি হবেন? হয়তো এই ধরনের একটা আলোচনা প্রধান বিচারপতির সাথে মাননীয় বা সম্মানিত সেনা প্রধানের হতে পারে। হুম। যেহেতু এটা একটা আলোচনা, গুঞ্জন, এটা যদি এই সাক্ষাৎকার হয়ে থাকে, তাহলে এটাকে ঘোষণা দিয়ে দিলেই হয় যে হ্যাঁ হয়েছে, সেখানে দেশের ভালো মন্দ নিয়ে আলাপ হয়েছে, বা সৌজন্যবোধ, কলাকুশল ইত্যাদি আলোচনা হয়েছে। আর যদি না হয়ে থাকে, তা বলে দিলে হয় হয়নি, কিন্তু এই সম্পর্কে সুস্পষ্ট কিছু বলা হয়নি। এবার হুম। আসি আমি প্রধান উপদেষ্টা কিংবা মাননীয় রাষ্ট্রপতির সাথে সাক্ষাতের ব্যাপারটা। একটা জিনিস আমরা সবাই জানি, যে আমিও একজন প্রাক্তন সেনা কর্মকর্তা, আমি সেই অভিজ্ঞতার আলোকেই কথা বলছি। সেটা হচ্ছে যে মাননীয় রাষ্ট্রপতি কিংবা প্রধান উপদেষ্টা, তাদের দুজনের অধীনেই আমাদের বর্তমান সেনা প্রধান দায়বদ্ধ বা কাজ করেন। যেহেতু হুম। প্রধান উপদেষ্টা, উনি কিন্তু প্রতিরক্ষা মন্ত্রীও বটে, বা হুম। প্রতিরক্ষা বিষয়ক উপদেষ্টাও বটে। সেই হিসাবে উনি কিন্তু যে কোনো সময় প্রধান সেনাপতি হিসাবে কিংবা মাননীয় সেনাপ্রধানকে ডেকে পাঠাতে পারেন, কিংবা হুম। সেনাপ্রধান যদি মনে করেন তার কোনো দরকার আছে কোনো বিষয়ে আলোচনা করার, উনি সাক্ষাৎ করতে পারেন। একই প্রক্রিয়ায় মাননীয় রাষ্ট্রপতির সাথেও দেখা হওয়াটা বা সাক্ষাৎ হওয়াটা একেবারেই স্বাভাবিক একটা ব্যাপার। এখানে গুঞ্জনের কোনো কিছু অবকাশ নেই।
আপনি যে কথাটা বলছিলেন যে আহ, তৎকালীন আওয়ামী লীগ সরকারের সময় যারা কাজ করেছে, একটা কথা বুঝতে হবে যে 16-17 বছর সেই সরকার ক্ষমতায় ছিল। হুম সুতরাং দেশের সর্বত্রই আমরা সবাই কাজ করেছি। আমরা বলতে আমি না, হুম সামগ্রিকভাবে পুরো বাংলাদেশ। সেই হিসেবে যারা তখন কাজ করেছে এবং এখনো যারা করছে, তাদের সাথে কাজ করা মানেই কিন্তু এটা না যে সেই আনুগত্যতা যতখানি তাদের প্রতি ছিল এখন সেটা চলে যাবে। হুম কিছু অতি উৎসাহী কিছু থাকে প্রশাসনে বা বিভিন্ন মন্ত্রণালয়ে, সরকারি কর্মকর্তা, বেসরকারি কর্মকর্তা বা সামরিক বাহিনীর কিছু লোক, তারা হয়তো একটুখানি আগ বাড়িয়ে কিছু কাজ করে থাকতে পারে। হুম তাদেরকে হয়তো চাকরি থেকে বের করে দেওয়া, অবসর দেওয়া, এই যে প্রক্রিয়াটা এটা কিন্তু চলছে। কিন্তু হুম একটা কথা তো মানতে হবে বা বিশ্বাস করতে হবে যে হঠাৎ করে যদি সবাইকে একসাথে বের করে দেওয়া হয়, তাহলে একটা হুম যে শূন্যতা তৈরি হবে, সেই শূন্যতা পূরণ করতে সময় লাগবে। একজন দক্ষ প্রশাসক, দক্ষ হুম আমলা একদিনে তৈরি করা সম্ভব না। তাই হুম ধারাবাহিকভাবে এই শূন্যতাটা পূরণ করতে হবে। ধারাবাহিকভাবে যারা অতি উৎসাহী ছিলেন তাদেরকে বের করে দিতে হবে। আমরা কিন্তু একটু খেয়াল করলে দেখব, সেটা সামরিক বাহিনীতে হোক কিংবা বেসরকারি বাহিনীতে হোক বা মন্ত্রণালয় হোক, বেসরকারি আমলারা হোক, এদেরকে কিন্তু ধীরে ধীরে তাদের বিশেষ আনুগত্যের কারণে চাকরি থেকে অবসর দেওয়া হচ্ছে, কাউকে কাউকে বিচারের আওতায় আনা হচ্ছে। সুতরাং প্রক্রিয়াটা কিন্তু চলছে এবং আমি বিশ্বাস করি এই প্রক্রিয়াটা চলবে। তবে যখন একটি নির্বাচিত সরকার এসে ক্ষমতা গ্রহণ করবে, তখন এই প্রক্রিয়াটা আরো বেগবান হবে। আমরা সেই দিনের অপেক্ষায় থাকতে পারি। কিন্তু এখানে তো এই যে সেনা আইনে মানে যাদের যাদের ব্যাপারে অপরাধ মানে হয়েছে বা যারা যাদেরকে অপরাধী বলা হচ্ছে তাদের তো সেনা আইনে বিচার করবে এরকমটা আমরা শুনেছি। তো সেনা আসলে আইনে সেনা আসলে আইনে আসলে সেনাবাহিনীতে আমি হবে আপনার কিনা বা প্রশ্নটা বিচার বুঝতে হচ্ছে পেরেছি। কিনা। যারা সেনাবাহিনীতে কর্মরত বা এক কথা বলি সশস্ত্র বাহিনীতে কর্মরত, তাহলে সেই ক্ষেত্রে সেনাবাহিনী, বিমান বাহিনী এবং নৌবাহিনী অন্তর্ভুক্ত হয়। হুম সেখানে যদি কেউ অপরাধ করে থাকে, সেই অপরাধের বিচারের ক্ষমতা সশস্ত্র বাহিনীকে দেওয়া আছে সাংবিধানিক ভাবে। এবং কিছু কিছু বিচার যে হচ্ছে না, সেটা হচ্ছে, কিন্তু সশস্ত্র বাহিনীর যে বিচারগুলো, সেগুলো সবসময় দৃশ্যমান হয় না। কারণ হুম এটা একটা নিয়ম মেনে বিচারগুলো করা হয়, কিন্তু আইনের আওতায় করা হয়। সেটাও যে হুম হচ্ছে না সেটা আমরা বলতে পারবো না, হচ্ছে, কিন্তু সবকিছু হয়তো আমরা জানি না। আর আদালতে যে বিচারগুলো হয় সেগুলো যেহেতু দৃশ্যমান, সেগুলো সম্পর্কে আমরা জানি যে বিচারগুলো চলছে এবং রায় কি হচ্ছে। কিন্তু বিচার প্রক্রিয়া কিন্তু চলছে এবং সামরিক বাহিনীর বিচার সামরিক আইনেই হবে, এটাই স্বাভাবিক। মনে হচ্ছে। আপনি যেটা বললেন সে সম্পর্কে আগে একটু বলে নেই। হুম বিচার প্রক্রিয়া সঠিকভাবে সম্পন্ন হচ্ছে কিনা, সেই প্রক্রিয়ার মধ্যে কিন্তু সামরিক বাহিনীর কোনো নেতৃত্ব জড়িত থাকার কথা নয়। কাজেই কেউ যদি এটা নিয়ে কথা বলে, আমি মনে করি সঠিক না। এবার হুম আসি যারা সেনানিবাসে ছিল, তাদের পরবর্তী পলায়নের প্রক্রিয়াটা। একটা কথা কিন্তু বিশ্বাস করতে হবে বা মানতে হবে যে যখন তারা আশ্রয় পেয়েছিল, তখন দেশে কোনো সরকার ছিল না, অর্থাৎ 5ই আগস্ট থেকে 8ই আগস্ট পর্যন্ত। হুম তারপরে যখন সরকার এসছে এবং যারা যে সেনানিবাসী থাকুক না কেন, তারা বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় হয়তো তাদেরকে যেতে দেওয়া হয়েছে। আমি মনে করি এই ধরনের একটা কাজ কখনোই সেনাপ্রধান কিংবা সেনা কর্তৃপক্ষ নিজ ইচ্ছায় স্বেচ্ছায় করতে পারার কথা না, সরকারের যদি একটা সাহায্য বা সহযোগিতা না থেকে থাকে। কাজেই এককভাবে আমরা যদি বলি যে এটা সেনাপ্রধান তার নিজস্ব খেয়াল খুশি মতো করেছেন, আমার মনে হয় এই বলার ব্যাপারে আমাদের একটু খেয়ালই থাকা উচিত। আরেকটা কথা বলা হচ্ছে যে উনি আওয়ামী লীগের মদতপুষ্ট সেনাপ্রধান, এটাও সঠিকভাবে এভাবে ব্যাখ্যা না করে কেউ না কেউ তো সেনাপ্রধান হবে, উনি হয়েছিলেন। সেই ক্ষেত্রে হয়তো তার সাথে তার আত্মীয়তার একটা বন্ধন ছিল, কিন্তু সেই আত্মীয়তার বন্ধন 5ই আগস্ট কি কোনো কাজে দিয়েছে? উনি কিন্তু নিয়ম অনুযায়ী যেভাবে দেশপ্রেম প্রদর্শন করা উচিত সেটাই করেছেন এবং তৎকালীন প্রধানমন্ত্রী অবশেষে ক্ষমতা ত্যাগ করে দেশ থেকে চলে গিয়েছেন। সুতরাং সহজেই বলা যায় বা আমরা বলতে পারি যে সেনাপ্রধান নিয়ে আওয়ামী লীগের প্রতি তার যে প্রীতির কথা বলা হচ্ছে, সেটা আসলে অনেক সময় আমরা রাজনৈতিক অর্থে ব্যবহার করে থাকি। অন্যথায়
উনি কিন্তু একক ইচ্ছায়, যেহেতু উনি কর্মরত, দেশে সরকার আছে, যা ইচ্ছা তাই করতে পারবেন না বা পারার কথাও না। সুতরাং গুঞ্জনের উপর ভিত্তি করে যদি আমরা সরাসরি কোনো উদাহরণ দিয়ে কথা বলতে না পারি, সেটা আমাদের দেশের জন্য ক্ষতিকর, দেশটার সামনে এগিয়ে যাওয়ার জন্য ক্ষতিকর হবে।